তাই যত এমএলএ জিতেছে তৃণমূল কংগ্রেসে, যেই 80টা এমএলএ যারা জিতেছে তারা তো নির্বাচনে লড়েছিল মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে, তারা তো লড়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, তারা তো বিজেমূল কংগ্রেসে লড়েনি। তাই তারা যদি মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে এমএলএ হয়েছে, মানুষের রায় বিজেপির বিপক্ষে ছিল। যারা বিজেপিকে ভোট দিতে চেয়েছিল, যেই বাংলার মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছে, 2,90,00,000 মানুষ। কিন্তু যে মানুষ বিজেপি বিরোধী, যে মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সেই মানুষ তো তৃণমূলকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 2,60,00,000 ভোট দিয়েছে। তা যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন। মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো আপনি বলতে পারেন না যে আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে, মানুষের রায় তো আপনাদের জন্য ছিল না। আর বাংলায় এমন কোনো এত বড় হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী যে ভোটটা 2,60,00,000 ভোট, সেটা মমতা ব্যানার্জির মুখ দেখে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছিল। আসলে 15 বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে যে বিরোধিতা আর আমাদের স্যুট করছে না। কে বিরোধী থাকবে, কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে, বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব? বিজেপির সাথে আতাত করে নি, নিজের লাইফটা খুব সুবিধে হয়ে যাবে, আমাদের পুলিশ থাকবে, আমাদের সিকিউরিটি থাকবে, আমরা ঘুরে বেড়াবো, আরাম করে যাব, এদিকেও খেলবো ওদিকেও খেলবো। বিজেপি বিরোধী ভোটের শক্তিতে জিতে এসেছি, কিন্তু ভোটে জিতে আসার পর এখন বিজেপির সাথে হাত মিলিয়ে আমরা এদিকেও খেলবো ওদিকেও খেলবো। শুনুন, মমতা ব্যানার্জি 0 থেকে শুরু করেছিল। আমি যখন এই পার্টিতে জয়েন করি, আমাদের মতো অনেকে যখন এই পার্টিতে জয়েন করে, তখন কোনোদিন জানতাম না সরকারে আসবো। যখন করিমপুরে আমি ভোটে লড়তে যাই, তখন কিন্তু লোকে বলেছিল শত্রু দিয়ে বাগ মারতে পাঠাচ্ছে তোমাকে মহুয়া। লোকসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিলেন, কংগ্রেসের 6 জন ছিল, 35 জন ছিল লেফট ফ্রন্টের। 2004 থেকে 9 এসে মমতা 1 থেকে 19-এ গেছিল, আর বামফ্রন্ট 35 থেকে 15-তে নেমে এসেছিল। তারপরে তিনি যে কলকাতার রাজপথে, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, 1.5 বছর ধরে শুধু পরিবর্তনের নামে, বুদ্ধিজীবীদের নামে, আরএসএস থেকে শুরু করে এখনো কোনো বিরোধী লোকদেরকে তিনি ব্যবহার করেননি, এরকম ব্যাপার না। সবাইকে দিয়ে তিনি শনি রবিবারে রাস্তায় নামাতেন পরিবর্তনের করার জন্য। ওনার লক্ষ্য ছিল গদি দখল করা, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করা। সেটা তিনি সাকসেস হওয়ার পর তিনি যে দুর্নীতিগ্রস্ত, তিনি যে সততার প্রতীকের বিন্দুমাত্র লেশ নেই, তিনার কত সম্পত্তি ছিল আমি বলবো বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক, তার বিরুদ্ধে তদন্ত করা হোক, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে। বুদ্ধবাবুর মতো লোক আজ পৃথিবীতে নেই, কিন্তু তিনি 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসু 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের পরিবারের কোনো ক্ষমতার তারা অপব্যবহার করেনি। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি সম্পদ ছিল, আর এখন তার সম্পদের পরিমাণ, তার পরিবারের সদস্যদের এত টাকা কোথা থেকে এলো? আমার কাছে মুসলমান সম্প্রদায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমর্থন করলো 2011, দীর্ঘ 34 বছরের বামকে ভোট দেওয়ার পর তারা যখন সরে আসলো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে মিথ্যাচার করেছে, এবং আমাদের মতো ওয়ার্কার, আমি কংগ্রেসের রানিং এমএলএ পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে আমি যখন ওর হাত ধরেছি, তারপরে এই ভাইপো তার নির্দেশে এই পার্থ চট্টোপাধ্যায় জেলখাটা আসামি, যাকে এবছর টিকিট দেয়নি, আর একজন জেলখাটাকে টিকিট দিয়েছিল, হেরে ভোটটা হয়েছে। আজকে বুদ্ধবাবু যেভাবে 2011-তে 28 জন না 29 জন মন্ত্রী সহ বুদ্ধবাবু হেরেছিল, আজকে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ তার সাদের ইন্দ্রনীল সেন গান শোনানো, তার অরূপ বিশ্বাস তাদের ঝুলা বহানো, সবাইকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে। আগামী দিনে আমি বিজেপি সরকারের কাছে করজোড়ে আবেদন করব, এই মিথ্যাচারীর দলটাকে একবারে বিন্যাস করে দিতে হবে, একদম উচ্ছেদ করে দিতে হবে, ওয়াশ আউট করে দিতে হবে। আমি আমার জায়গায় থাকবো, আমি বিজেপির
কোনো পোস্ট নেওয়ার জন্য লালায়িত নই, আমি বিজেপির কাছে কোনো কিছু সমর্থন চাই না, কিন্তু বাংলার মানুষকে ওই অত্যাচারীদের যে পৌরসভাগুলো লুটের, ববি হাকিমের নেতৃত্বে, সে আরবান দপ্তরের মন্ত্রী ছিল, কলকাতার মেয়র, তার নেতৃত্বে গোটা পৌরসভা যান, লুট চলছে, পঞ্চায়েতগুলো যান। এই যে মমতা ব্যানার্জি পাড়ায় সমাধান 10 লক্ষ করে টাকা দিয়েছিল এক একটা বুথে, আমার হোম ব্লক 26.5 কোটি টাকা পেয়েছে। কালকেই আমি ব্লকে গিয়ে বলে এসেছি বিডিও এবং জয়েন্ট বিডিওকে যে আমি সোমবারে আসছি, সমস্ত তালা বন্ধ করব। যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতির আঁটি না তুলব ততক্ষণ পর্যন্ত কোনো পঞ্চায়েত সমিতি চলতে দেব না। কারণ পুলিশের সাহায্যে ডাকাতি করেছে, মানুষের সঙ্গে লুট করেছে। এই লুটেদের অবিলম্বে অ্যাডমিনিস্ট্রেশন করে প্রশাসকের হাতে ক্ষমতা দিতে হবে। সমস্ত দেখুন এখনো হাওড়ার বালি সহ, ডোমকল সহ অনেক পৌরসভায় মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেটর করে রেখেছে 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে। তাহলে কেন নতুন সরকার এই তুলাবাজের জোর করে পুলিশের সাহায্যে বহরমপুর সহ, কাঁদি সহ, বেলডাঙ্গা সহ, ধুলিয়ান সহ, লালবাগ সহ, জিয়াগঞ্জ সহ যারা পুলিশের উপরে নির্ভর করে পৌরসভা এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং অন্যান্য দখল করে আছে, তাদের কেন অ্যাডমিনিস্ট্রেটর বসাবে না? আমি যিনি মুখ্যমন্ত্রী হবেন আগাম স্বাগত জানাচ্ছি এবং তেনাকে বলবো দক্ষতার সঙ্গে বাংলার মানুষকে বাঁচাতে হবে, চোর বাটপারদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো আপনার এলাকায় বাবরি মসজিদ বানাচ্ছেন। যেভাবে বিজেপি বাবরি মসজিদ হতে দেবে না বলে অমিত শাহ থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেকে হুমকি দিয়ে গিয়েছে, ঘোষণা করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাবরি মসজিদের ভবিষ্যৎ কি হবে? দেখুন, বাবরি মসজিদের নাম কিন্তু একটা কনস্ট্রাকশনটা বৈধ এবং আমার যে ট্রাস্ট, সেই ট্রাস্টে 13 বিঘা জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, কোনো লোকালয়ে না, কোনো ভিলেজ এলাকায় না, NH 12-এর ধারে ছেতিনিয়া বলে একটা জায়গা, যেটা বেলডাঙ্গা PS আর রেজিনগর PS-এর মিডিল স্থল, সেই জায়গাতে 13 বিঘি জায়গা পারচেজ করে, কোনো বিতর্কিত ল্যান্ড নয়, একদম সরকারি ল্যান্ড দপ্তরের নিয়ম মেনে ডিড করে, মিউটেশন করে, কনভার্সন করে, একজন যাদবপুরের ইঞ্জিনিয়ার সংস্থাকে দিয়ে তার অ্যাপ্রুভ করিয়ে, অর্থাৎ ভেটিং করিয়ে যে বৈধ কনস্ট্রাকশন হচ্ছে, তাতে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এই দুটো জুডিশিয়ালের সর্বোচ্চ জায়গা থেকে যখন আমি ক্লিন চিট পেয়েছি, আমি আশা রাখি এই কনস্ট্রাকশন হবে। আর যখন ফুলফিল তৈরি হয়ে যাবে 2028 সালে এই বিল্ডিং, তখন নামকরণটা বাবরি মসজিদ লিখতে গিয়ে যদি বাধা পায়, তার জন্য আইনের দরজা খোলা আছে। হাইকোর্ট